जय माँ काली महाकाली भद्रकाली कपालिनी दुर्गा शिवा महाशक्ति स्वाहा स्वधा नमस्तुते। ओम नमः शिवा ओम नमः शिवा ओम चामुंडाय कालिकाय नमः नमस्तुते नमः 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 ओम नमस्तुते नमः 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 ओम नमः ओम नमः ओम नमः ओम जय माँ काली। जय माँ काली महाकाली भद्रकाली कपालिनी दुर्गा क्षमा शिवा दात्री स्वाहा सुधा नमस्तुते। गोपाल एने तो स्त्री के मंगल सूत्र पड़िए दे। বাবা এই যা কিছু হচ্ছে সব ঠিক হচ্ছে তো? খবরদার খবরদার আমার তন্ত্র মন্ত্র সাধনার উপরও সন্দেহ প্রকাশ করলে কঠিন তপস্যার বলে অনেক দূর থেকে তোমার আগের জন্মের পতি গোপালকে আমি নিয়ে এসেছি। এই যে রাজুকে দেখছো না, রাজু এ হলো তোমার পূর্বজন্মের স্বামী গোপাল। রাজু এ হলো তোমার আগের জন্মের সেই স্ত্রী, বুঝতে পেরেছো? বাবার কথায় কোনো সন্দেহ করবে না, সব সময় বিশ্বাস রাখবে। বিশ্বাসং ফলদায়কম। ওম হ্রিম শ্রীম ক্লিম চামুণ্ডায় স্বাহা। আপনি কি পুনর্জন্মে বিশ্বাস রাখেন? আপনি কি মনে করেন যে আগের জন্মের সম্পর্ক এই জন্মে খুঁজে পাওয়া যায়? দেখুন, এই বিষয়টা মানা বা না মানা এটা তো ব্যক্তিগত ভাবনা চিন্তার উপর নির্ভরশীল, কিন্তু এমন অনেক বাবা আছেন, তান্ত্রিক আছেন, ভণ্ড সাধু আছেন যারা পুনর্জন্মের মতো বিষয়কে কাজে লাগিয়ে লোকেদের ঠকাচ্ছে। নমস্কার, আমি হলাম শক্তি আনন্দ আর ক্রাইম অ্যালার্টে আপনাকে স্বাগত। ভাবার বিষয় তো এটাই যে আজকালকার আধুনিক পৃথিবীতেও এমন অনেকেই রয়েছেন যারা নিজের সমস্যার সমাধান করার জন্য এরকম ভণ্ড বাবা বা তান্ত্রিকের কাছে পৌঁছে যান, আর তারা এই সমস্ত নিরীহ মানুষদের নিজের কথার জালে এমনভাবে জড়ায় যে ওদের বলা প্রত্যেকটা কথায় ওদের মানতে হয়। আর এরকম নিরীহ মানুষরা ওই কথাগুলোকে সম্পূর্ণ করার জন্য যে কোনো মূল্য অবধি দিতে রাজি হয়ে যায়। আজ আমরা আপনাকে এমন একটা ঘটনা দেখাবো যাতে অন্ধবিশ্বাসকে কাজে লাগিয়ে এমন একটা ভয়ঙ্কর নৃশংস ঘটনা যা কিছু মানুষের জীবন নষ্ট করে দিয়েছে। রশ্মি মা, মা একটু তো বিশ্রাম নিবি? কলেজ থেকে আসার পরে কিছু খাসনি? মা, আমার জন্য তোকে এত কাজ করতে হচ্ছে। ওফো মা, তুমি না অযথা এত চিন্তা করছো। আমার খাওয়া দাওয়া নিয়ে তুমি একদম চিন্তা করো না। দেখো তোমার মেয়ে খেয়ে দে কি মোটা হয়ে গেছে। দেখো তুমি কি ভাবলে যদি বাবা ভালো মতন কাজ করতে পারতো আমি এসব করতাম না? তাহলে তুমি একদম ভুল ভাবছো। এতে খারাপ কি? 2 টাকা বেশি আসে, আর তাছাড়াও তোমার ওষুধগুলোও ঠিক মতো চলে আসে। দেখো একদিন সবকিছু ঠিক হয়ে যাবে, আর তোমার শরীরও। এই নাও, কথা বলতে বলতে জানতেই পারলাম না যে কাজ শেষ হয়ে গেছে। হ্যালো, হ্যাঁ ম্যাডাম, আপনি একদম চিন্তা করবেন না। আসলে জানেন তো, রশ্মির বানানো ড্রেস পরে পুরো লখনৌ ঝলমল করে। আপনি আর এমন কি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ইয়েস। মা চলো, তোমাকে আমি ঘরে দিয়ে আসি। এসো এসো মা। আরে বাবা, তুমি এখনো ঘুমোওনি?
আরে মা, বলেছিলাম না সময় মতো ঘুমিয়ে পড়তে। মার খেয়াল আমি রাখছি, তুই গিয়ে বিশ্রাম কর। যা ঠিক যা মা, আছে। এসো। আর খাবো না, আর খাবো না, হয়ে গেছে। আর একটুখানি খাও দিদি। আরে কথাই শুনবে না। দাদা, আমি খুব ভাগ্যবতী, তোমার মতো দাদা পেয়েছি আমি। ভগবান তোমাকে সুখ স্বাচ্ছন্দ্যে ভরিয়ে রাখুক দাদা। তোমার ওই ভগবানের কাছে তোমারও একটু শরীরের কথা বলো দিদি। সবসময় তো অন্য লোকের জন্য চাও। ভাই বোনের কথাবার্তা শেষ হয়ে গেলে এবার কাজে বেরোনো যাক। কাজে যাওয়ার আগে আমার ধারের টাকাটা আগে ফেরত দে। আরে নরেশ, তুমি? আমি তো তোমার কাছেই আসছিলাম। এসব বলতে বলতেই তুই পুরো 2 মাস কাটিয়ে দিয়েছিস। আরে তুই একবার বন্ধুত্বের কথাটাও ভেবে দেখলি না? বাবা, আরে কাকু, নমস্কার। কেমন আছো তুমি? দেখ, আজ আমি খুব রেগে রয়েছি। শরীরের জন্য বেশি রাগ ভালো না। আর তাছাড়া জানো তো, বাবা ঠিকই বলছিল, তোমাকে আজকে টাকা দিতই বাবা। এই নাও টাকা। কিন্তু এটা তো 2000 টাকা, আর বাকি 3000 টাকা। ওফো কাকু, রেশমি থাকতে টেনশন কিসের? সেটাও পেয়ে যাবে তুমি। তোর এই মিষ্টি আর সুন্দর ভাষা তোর বাবাকেও শিখিয়ে দে। চললাম। আমি খুব ভাগ্যবান যে আমি তোর মতো মেয়ে পেয়েছি, যে আমার এত খেয়াল রাখে। যদি আমার দোকানটা ঠিকঠাক চলতো না, তাহলে তোর রোজগারের একটা পয়সাও আমি ঘরের জন্য নিতাম না রে। বাবা, তোমার মনে হয় না যে এই ডায়লগটা বেশি ফিল্মি হয়ে গেল? আচ্ছা, আমি এখন বেরোচ্ছি, তুইও স্নান টান করে কলেজের জন্য বেরো। হ্যাঁ হ্যাঁ। আরে জামাইবাবু, ওর জন্য চিন্তা করার দরকার নেই। আমাদের রেশমি তো লখনৌ সুপার ফাস্ট এক্সপ্রেস। রাতেই স্নান করা হয়ে গেছে, সকালের ঝামেলাই শেষ। কি? আচ্ছা, যা যা, এত বেশি বকবক করিস না। ধর, চল কাজে বেরোই, চল। মা, চলো মা, তোমাকে আমি ঘরে নিয়ে যাই। আরে মা, জামাইবাবু, দোকানের চাবিটা আমি ফেলে এসেছি, আমি গিয়ে এক্ষুনি নিয়ে আসছি। সত্যি তুইও পারিস বটে। যা তাড়াতাড়ি নিয়ে আয়, যা। আরে টিফিনটা তো দিয়ে যা। কেউ বিশ্বাস করুক আর না করুক, আমি তো পুরোপুরি বিশ্বাস করি। 2000 টাকা দেওয়ার পরেও তোমার কাছে কিছু টাকা বেঁচে আছে। 100 টাকা দরকার আমার, রাতের ব্যবস্থা করতে হবে। দেবে নাকি দেখাবো সবাইকে? আমার ভাগ্নিকে রেগে গেলে আরো সুন্দরী দেখায়। আরে ববিতা,
কি রে কলেজ যাবি না? তোর জন্য কখন থেকে ওয়েট করছি। আরে यार তুই 2 মিনিট দে না। ববিতা, তুমি কোন চালের ভাত খাও? তোমাকে তো দারুণ দেখাচ্ছে। মামা তুমিও না। খুব ভালো। আরে তুই আয়, বস। 2 মিনিট দাঁড়া। আমার তখন ইচ্ছে হচ্ছিল না তোর মামার মুখটা মেরে একেবারে ভেঙে। এরকম কথা কে বলে? আমার কথা শোন, বাড়িতে সব কথা খুলে বলে দে, না হলে যে কোনো দিন বিপদে পড়ে যাবি। বলতে পারবো না। আসলে জানিস তো, মামা অনেক উপকার করেছে আমাকে। আর মায়ের চিকিৎসার জন্য মামা তার বাড়ি জমি সবকিছু বিক্রি করে দিয়েছে। যদি এই কথাটা মা জানতে পারে, তাহলে মা যদি আরো অসুস্থ হয়ে পড়ে, আর বাবা বাড়ি সমেত মাথায় তুলে নেবে। আর জানিস, যদি এই কথাটা বাড়ির বাইরে বেরোয়, তাহলে বাড়ি থেকে বেরোনো আমার বন্ধ হয়ে যাবে। আর আমার পড়াশোনার কি হবে? আর আমার স্বপ্ন? কত বাহানা আছে না তোর কাছে একটা কথা অস্বীকার করার জন্য। আচ্ছা মামা তোর কাছে এত টাকা কেন চাই বলতো? কাকিমার ওষুধের খরচ তুলছে নাকি? ওই ফার্স্ট ইয়ারের অনুজের কথা মনে আছে? ও, তোর প্রথম আর শেষ বয়ফ্রেন্ড? ওর আর আমার কিস করার মামার কাছে আছে। তাই মামা আমাকে রোজ ব্ল্যাকমেল করে আর টাকা চায়। আর আমি যদি টাকা না দিই, তাহলে উনি আমাকে এটা বলেন যে এই ছবিগুলো মা বাবাকে দেখিয়ে দেবেন। ব্যাস, তাই মামাকে আমায় টাকা দিতে হয়। হে ভগবান, এত বড় একটা ঘটনা আর তুই আমাকে এখন বলছিস এই থার্ড ইয়ারে? ছাড় না, এসব বাদ দে। এটা বল, তোর লেখাপড়া কেমন হচ্ছে? আমার পড়াশোনা আমি তো এবার ফেল করবই। আরে আমি থাকতে তুই কেন চিন্তা করছিস? আজ থেকে আমি তোকে পড়াবো। আজ থেকে তোর লেখাপড়ার দায়িত্ব আমার। আচ্ছা ঠিক আছে, এখন থেকে এই দায়িত্বটা তুই নে। আচ্ছা চল, লেট হয়ে যাচ্ছে কিন্তু। শালা বাবু, মালগুলো ভালো করে পরিষ্কার করো। আরে জামাইবাবু, তোমার দোকানটা কি তাজমহলের মতো শ্বেত পাথরের তৈরি নাকি? পুরো দোকান ভরে রয়েছে কিন্তু একটা খরিদ্দারের নাম নেই। আমার কথা শুনুন আর ব্যবসা পাল্টে ফেলুন, লাভ হবে আপনার। নিজের কাজ কর। দাদা, আমাদের বাড়ির কলটা খারাপ হয়ে গেছে, কিছু একটা দিন না। আরে তোমাকে দেখে তো লোকের মাথায় ঘুরে যাবে। কল তো সেখানে ছোট একটা জিনিস মাত্র। আচ্ছা তুই এক কাজ কর, দেখ তো আমাদের কাছে ওই জিনিসটা আছে কিনা। কিরে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আনছি। আসছে আসছে, নিয়ে আসছে। কি হলো দাদা? যদি না থাকে তাহলে ছেড়ে দিন। আরে আরে আছে তো, আছে আছে, এই যে আছে, এই যে এই যে এই যে এই যে। উফ। এই নিন। আরে পড়ে গেল, সরি, পড়ে গেল। এটার কত দাম দাদা? 20 টাকা। 20 টাকা? এই নিন। আবার আসবেন? কিরে, কি হলো? হ্যাঁ, মনে হচ্ছে ঘন্টাখানেকের মধ্যে কাস্টমার আসবে না। ততক্ষণ আমি তান্ত্রিকের কাছ থেকে ঘুরে আসছি। ঠিক আছে। কে জানে এর মাথা কবে ঠিক হবে।
আরে বা রেশমি, তুমি তো একেবারে জিনিয়াস। খুব ভালো স্যুট বানিয়েছো তুমি। আচ্ছা একটা কথা বলো, তুমি পড়াশোনায় ভালো, খেলাধুলোয় ভালো, আর কাপড় সেলাইতেও ভালো। কি করে করো গো তুমি এইসব কিছু? এই স্যুটটা দেখলে আমার মেয়ে ভীষণ খুশি হবে। রেশমি, তুমি জীবনে খুব সাফল্য পাবে, দেখে নিও। সেটা তো ঠিক কথা ম্যাডাম, রেশমি অনেক দূর পর্যন্ত যাবে। আর যাবে নাই বা কেন? আমার হাতের কাজ এখানে বিখ্যাত। ওই আচ্ছা ম্যাডাম, হ্যাঁ, শুধু 51 টাকা দেবেন। 51? কেন? আসলে কি জানেন তো, এমনিতে তো আপনি আমার গুরু হন, আপনার থেকে টাকা কি করে নিতে পারি, কিন্তু 51 টাকা তো নেওয়া যেতেই পারে। খুব ভালো কথা রেশমি, কিন্তু আমি তোমাকে 1100 টাকা দিচ্ছি। আরে, এটা তুমি না বলতে পারবে না। এটা রাখো, নাহলে আমি বকবো কিন্তু তোমায়। থ্যাংক ইউ। আর রেশমি, যদি তোমার কখনো কিছু দরকার পড়ে আমাকে বলবে, নিঃসন্দেহে, বুঝলে? হ্যাঁ ম্যাডাম, দরকার তো আছে। আপনি যদি আরেকটু বেশি দেন আমাকে, তাহলে আমি বাড়িতে 2 টাকা বেশি দিতে পারি, তাহলে খুব ভালো হবে। আচ্ছা আমি না সোশ্যাল মিডিয়াতেও আছি, আর তাছাড়াও আপনি যদি কাউকে বলতে চান তাহলে। ভেরি গুড, তুমি একেবারে সময়ের সাথে চলছো। আমি তোমাকে আশীর্বাদ করছি রেশমি, তুমি জীবনে খুব উন্নতি করো। আর হ্যাঁ, আমি তোমাকে নিশ্চয়ই সাহায্য করব। থ্যাংক ইউ ম্যাডাম। গুড লাক সোনা। কোমর দুলিয়ে দুলিয়ে এগিয়ে যাচ্ছ, একবার মুখটা তো দেখাও। আরে আরে বাবা, আমি তো অন্য জনের মাল ভাবছিলাম, এটা তো আমার নিজেরই মাল। এই ড্রেসটা কবে সেলাই করেছিস রে তুই? আমি তো তোকে চিনতেই পারিনি। শুধরে যাও মামা, আমার থেকে যত দূরে থাকবে তুমি তাতে তোমারই মঙ্গল। যদি এই কথাগুলো আমি মা বাবাকে বলে দিই। দিদি আর জামাই বাবুকে কিছু বললে না, আমি তোর এমন অবস্থা করব যা তুই স্বপ্নেও ভাবতে পারবি না, বুঝলি? মামা, এটা কি অসভ্যতা হচ্ছে? হাত ছেড়ে দিন বলছি। ওর মামা আমি, আমার অধিকার আছে। ভুল করলে তা শুধরানোর ক্ষমতা আছে আমার। আমি বলছি আপনি হাতটা ছাড়ুন। নাও ছেড়ে দিলাম। আপনি আমাকে বললেন ছাড়তে, আর আমি ছেড়ে দিলাম। হ্যাঁ জামাই বাবু বলুন। ইলেকট্রিকের বিল দিতে গেছিস না সারা শহর ঘুরতে গেছিস? আরে ইলেকট্রিকের কিছু খোলা তার রাস্তায় পড়ে গেছিল, সেগুলোকে ঠিক করে আমি এই এক্ষুনি আসছি। হ্যাঁ, আপনি আমার কথাটা বুঝতে পারলেন না। ঠিক আছে, আমি গিয়ে আপনাকে বোঝাচ্ছি। ঠিক আছে, রাখুন। তাহলে আমি এখন আসি। হ্যাঁ হ্যাঁ, যেতে তো ইচ্ছে করছে না, কিন্তু জামাইবাবু কাজ দিয়েছে বলে এখন আমাকে যেতে হচ্ছে। এই মামা তোর সাথে এরকম কেন করছিল? কি বলে দেবে বলতো তোর বাড়িতে? আরে কিছু না রে, শুধু এমনি এমনি। মামা আমার কাছে টাকা চেয়েছিল, কিন্তু আমি ওকে দিতে রাজি হইনি। তাই হুমকি দিচ্ছিল ছবিগুলো বাবা মাকে দেখিয়ে দেবে। দেখ, আমি জানি না তুই কি করছিস, কিন্তু যাই কর, এই মামাকে বাড়ি থেকে বার কর। আচ্ছা তুই আর বেশি টেনশন করিস না, ঠিক আছে? সব ঠিক হয়ে যাবে, আর সব ঠিক আছে। চল এবার বাড়ি যাওয়া যাক, বেশি লেট করে ফেললে মা চিন্তা করবে রে। কিন্তু চল বাড়ি চল। জানো কি, এখন কেমন লাগছে তোমার শরীর? জ্যান্ত লাশ হয়ে আছি, কিরকম থাকবে আমার শরীর? তান্ত্রিকের কাছ থেকে ঘুরে এলে হ্যাঁ, উনি কোনো উপায় বলেছেন কি? উনি আমায় বললেন যে আমার কাজ আর তোমার শরীর দুটো তখনই ঠিক হবে যখন আমি
তুমিই বলো আমি কি করব? দেখো জানো কি, এটা ছাড়া আর আমাদের হাতে কোনো উপায় নেই। তুমি ভেবেচিন্তে বলো আমাদের কি করা উচিত। রেশমি এমন একজন জেদি মেয়ে যে কোনোদিন হার মানেনি। যে কোনো রকম সমস্যার মধ্যে সে বেঁচে থাকার নতুন উপায় খুঁজে বের করত, আর প্রতিবার প্রাণপণে এটাই চেষ্টা করত যে কিভাবে নিজের পরিবারকে বাঁচিয়ে রাখবে। কিন্তু জীবনের এই পদক্ষেপে ও দুটো জিনিসে খুব বাজেভাবে ফেসে গেছিল। প্রথম, নিজের মামার মানসিক লালসার শিকার হয়েছিল, আর দ্বিতীয়, সে এটা জানতো না যে তার অন্ধবিশ্বাসী বাবা দোকান চালানো আর তার স্ত্রী জানকীর চিকিৎসার জন্য একজন তান্ত্রিকের সাহায্য নিচ্ছে। ওই তান্ত্রিক ঠিক কি পথ দেখিয়েছিল? বাবা, আচ্ছা, মা কি খাবার খেয়ে নিয়েছে? হ্যাঁ বাবা, মা খাবারও খেয়ে নিয়েছে আর ওষুধও খেয়ে নিয়েছে। এখন মা রেস্ট করছে। আরে বাবা, আমাদের মেয়ে তো লাখের মধ্যে এক। আরে ভাগ্নি টাকা সেটা দেখতে হবে তো, হ্যাঁ? আমাদের রেশমি খুবই বুদ্ধিমতী। মামার সাহস কিন্তু দিন দিন বেড়েই চলেছে। আমার কথা শোন, বাড়িতে গিয়ে সবকিছু সত্যি কথা বলে দে, না হলে তুই ঝামেলা থেকে বেরোতে পারবি না। আরে কিচ্ছু হবে না। আগে এটা বল, আমি তোকে যেটা গিফট করেছিলাম তোর বার্থডেতে, সেই স্যুটটা পরিসনি নাকি? কথা ঘোরাস না। আরে আমি কথা পাল্টাচ্ছি না। ওই স্যুটটার কি হলো বলতো? ওটা আমার কাকার মেয়ে নিয়ে গেছে, ওর খুব পছন্দ হয়েছে। তাহলে তুই ওকে বলেছিস তো ওটা আমি সেলাই করেছিলাম? না, আমি বলেছি আমিই সেলাই করেছি, যে কাঁচি ধরতে পারে না। কাঁচিও চালাতে পারে না। চল এখন বাড়ি। আমার একটু প্রশংসা করতে কি হয় রে? জানো কি, মনে হচ্ছে এবার আমাদের দোকানটা বন্ধই করতে হবে। আর তুমি যে তান্ত্রিকের কথা কিছুতেই মানছো না। ওনার বলা কাজটা অতটা সহজ নয়। জানো কি, উনি একজন অন্তর্যামী তান্ত্রিক। কঠিন সাধনার পর উনি আমায় এই উপায় বলেছেন। তুমি কি চাইছো জানো কি? এভাবে তুমি বিছানায় শুয়ে থাকবে আর আমি তোমার সেবা করে যাব? সারা জীবন নিজের মেয়ের রোজগার খাবে বলে ঠিক করেছো? না না, বিষয়টা তেমন নয়। তাহলে কি কথা বলো আমায় জানো কি? কতদিন চলবে এসব? যতক্ষণ ওর আত্মা সন্তুষ্ট না হয়ে যায়। ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো। তুমি যখন হ্যাঁ বলেছ তখন সব ঠিক হয়ে যাবে। এবার তুমি চোখটা বন্ধ করে একটু ঘুমো। টোটকা নিজের জায়গায় আর অসুখের বিশ্রাম নিজের জায়গায়। এবারে যাক যে হয়ে যাক না কেন, আমি আমার উদ্দেশ্য পূরণ করেই ছাড়বো।
করছো? আরে বিজয়, কি হয়েছে? রেশমির সাথে কোনো দরকার আছে? না, ওই রেশমি এখনো খেতে ডাকলো না, তাই আমি। আরে ওর শরীরটা ঠিক ভালো নেই। তুই যদি স্নান টান করে তৈরি থাকিস তো দোকানের জন্য বেরোবো। কিন্তু টিফিন না খেলে। একদিন যদি টিফিন না করি তো আমরা মরে যাবো না রে। আরে জামাইবাবু, আমি আমার কথা বলছি না, আমি তো দিদির জন্য ভেবে বললাম। কাল রাতে যে খাবারটা বেঁচেছিল তোর দিদিকে খাইয়ে দিয়েছি। এবার তুই চল, ব্যাগটা নে। আরে বাবা, চাদর দাও। মা গো, চল। আরে তুই এখানে? ভালোই হয়েছে তোর সাথে দেখা হয়েছে। আমার কিছু নোটস চাই। নোটস? কিসের? কিরে, তুই ঠিক আছিস তো? কি? কে করলো এইসব? আমাকে কিচ্ছু জিজ্ঞেস করিস না ববিতা, এর থেকে বেশি আমি তোকে কিচ্ছু বলতে পারবো না। তুই এভাবে চুপ করে থাকলে কি হতে পারে জানিস? মানে তোর সাথে এই বাজে কাজটা যে করেছে, যদি তুই চুপ করে থাকিস ও আবার এই কাজ তোর সাথে করবে। তুই কি কাকিমাকে বলেছিস এই সব? না। চল আমার সাথে গিয়ে কাকিমাকে সবকিছু খুলে বল। না না, আমি কাউকে কিচ্ছু বলতে চাই না। আমি আসছি। ওই ওই মা বলেছিল সবজি আনতে। আমি আসছি। তুই মিথ্যে বলছিস, অকারণে আমার মেয়ের বদনাম করছিস। তোর চালচলন আমার প্রথম থেকে ভালো লাগছিল না। আরে রেশমি মা, খুব ভালো হয়েছে তুই এসেছিস। শোন, ওই ববিতা কি বলছে? বলছে রেশমির সাথে কোনো অন্যায় হয়েছে। কাকিমা, চলে যা আমার বাড়ি থেকে, আর কখনো আমার বাড়িতে আসবি না। মা, ববিতা যা বলেছে তোমার সব সত্যি। সত্যি? মা, এই ঘটনাটা চেপে রাখতে হবে। রেশমির সাথে শারীরিক শোষণ হচ্ছিল, মানসিক এবং শারীরিক অত্যাচার। রেশমির আত্মবিশ্বাস পুরোপুরিভাবে ভেঙে দিয়েছিল। আর অদ্ভুত ব্যাপার তো এটা ছিল যে রেশমির মা জানকী এটা জানতেন যে তার মেয়ে রেশমির সাথে এরকম দুষ্কর্ম হচ্ছে। একজন মা তার সন্তানদের সমস্ত বিপদের হাত থেকে বাঁচান, সবকিছু জেনে বুঝেও তিনি কিভাবে অনুমতি দিতে পারেন যে তার মেয়ের সাথে এরকম দুষ্কর্ম করার? রেশমি কি এর বিরোধ করবে, নাকি ওর বন্ধু ববিতা ওকে সাহায্য করতে পারবে? শালাবাবু, শালাবাবু, হ্যাঁ জামাইবাবু বলুন। মোবাইল থেকে মুখটা তোল। এখন টিফিন খাওয়ার সময় হয়ে গেছে, বাড়িতে গিয়ে খাবারটা নিয়ে আয়। আর হ্যাঁ, আর রেশমির যদি শরীর না ঠিক হয় তো নিজে খাবারটা বানাবি আর নিয়ে আসবি। ঠিক আছে।
শরীর যখন খারাপ তাহলে এত কাজ করার কি দরকার? কাপড়ের সাথে সাথে ঠোঁট দুটো সেলাই করে দিয়েছিস নাকি? আমাকে ছোবে না তুমি মামা। মনে হচ্ছে তোমার মন এখনো ভরেনি। খাবার সামনে রাখা আছে, নাও আর যাও এখান থেকে। দেখ রেশমি, তুই আমাকে যতটা খারাপ ভাবছিস আমি অতটা খারাপ নই। আমি তো শুধু যা হয়েছে ভুলে যা তুই। এরপর থেকে আর কোনোদিন এরকম হবে না। মামা যাও এখান থেকে। দিদি আর জামাইকে কিচ্ছু বলবি না। এই ঘটনাটা চেপে রাখতে হবে। আমি কাউকে কিছু বলতে চাই না। তুই মিথ্যে বলছিস, অকারণে আমার মেয়ের বদনাম করছিস। কে রেশমির সাথে এই ধরনের কাজটা করলো আমি তো বুঝতেই পারছি না। সে কে? তুমি কিন্তু বলেছিলে তুমি আর করবে না। দেখো দেখো, যাও এখান থেকে। তুমি যাও, নয়তো চেঁচাবো আমি। তুমি যাও, নয়তো চেঁচাবো কিন্তু। কি রে কাল এলি না? আসলে হাই, কেমন আছিস? ভালো আছি। ভালো। তুই? এই তোরা রেশমিকে দেখেছিস? না তো, দেখিনি না তোকে। তো। কেন, কি হয়েছে? কিছু না, চল আমি আসছি। হ্যাঁ কিন্তু বল কি কি রে? হয়েছে? কি রে? আচ্ছা বাই। ওকে বাই। আমি আসছি, তোর জন্য ভালো জিনিস নিয়ে আসবো। অতটাও খারাপ নই আমি যতটা তুই আমাকে ভাবছিস। হ্যালো হ্যালো হ্যালো, কেটে দিল।
জামাইবাবু চলুন। হ্যাঁ যাব। কি ব্যাপার ইন্সপেক্টর স্যার, আপনারা এখানে? বলছি ফোন বের কর। ফোন কেন? বের কর ফোন। কতবার তোকে বলেছি তুই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ কর, কিন্তু তুই আমার কথা শুনলিই না। নিয়ে চলো এদের সবাইকে, নিয়ে চলো, চলো নিয়ে চলো। চল চল। এক মিনিট স্যার, আমার কথাটা তো শুনুন। কিন্তু আপনি আমায় এটা তো বলুন যে আমার অপরাধটা আসলে কি। বলছি তোর অপরাধ কি। এই দেখ, এটা সেই ভিডিও ক্লিপ যেটা রেশমি ববিতাকে পাঠিয়েছিল। দেখ। আপনি হয়তো কোথাও আমায় ভুল বুঝছেন, আমি কোনো খারাপ কাজ করিনি। মারবে না। নোংরা মানুষ একটা, নিজের মেয়ের সঙ্গে কুকর্ম করেছিস আর এখন বলছিস যে স্যার আমি তো কোনো অন্যায় কাজ করিনি। স্যার এক মিনিট, আমি কোনো খারাপ কাজ করিনি। রেশমি আসলে আমার গত জন্মের স্ত্রী। রেশমি আসলে আমার গত জন্মের স্ত্রী, আর নিজের স্ত্রীর সাথে এরকম করা কখনোই অন্যায় নয়। আমি তো ওর অসন্তুষ্ট আত্মাকে সন্তুষ্ট করার জন্য এসব করেছিলাম, যাতে ওর দেওয়া অভিশাপ আমার দোকান আর আমার বউয়ের ওপর থেকে সরে যায় আর আমার দোকানটা ঠিকঠাক চলে আর আমার স্ত্রীর শরীরটাও পুরোপুরি ঠিক হয়ে যায়। তোকে এই কথাটা কে বলেছে যে রেশমি তোর আগের জন্মের বউ? ওই তান্ত্রিক বাবা। এই তান্ত্রিক বাবাকে কোথায় পাবো? আরে আরে ধাক্কা দিও না। কি হয়েছে? আরে কি হয়েছে? আমাকে কেন এখানে নিয়ে এসেছেন? তাহলে তুই সহজে বলবি না। আরে মারতে হবে না বলছি। বল, কিসের ওপর ভিত্তি করে তুই একে বলেছিস যে রেশমি এর আগের জন্মের বউ? আর কেন তুই একে ধর্ষণ করার জন্য উস্কেছিস? বল বল। দারোগা বাবু, এটাই তো আমাদের ব্যবসা। আরে এরকম আনচান না বললে কেউ আমাকে তান্ত্রিক বলে বিশ্বাসই করবে না। আমি মিথ্যে বললে ও যদি সত্যি ভাবে, তাতে আমার দোষটা কোথায়? দেখলি নিজের অন্ধবিশ্বাসের পরিণাম। ছোট লোক, তুই আমায় কেন এভাবে পাপ করালি? তুই কেন এভাবে করলি আমার সাথে? তুমি পাপ আর পুণ্যের কথা বলো? ঘৃণা করছে তোমাকে বাবা ডাকতে গিয়ে আমার। তুমি তো বউ আর মেয়ের মধ্যে পার্থক্যই জানো না। বাবা ডাক শোনার কোনো অধিকার নেই তোমার। এই কারাগারের মধ্যেই থাকো তুমি। আর ভাবো যে জীবনের সম্পর্কগুলো কতটা দামি। সেই সম্পর্ক যা ছাড়া মানুষ বাঁচতে পারে না। চল চল চল। ইন্সপেক্টর স্যার, এবার তো প্রমাণ হয়ে গেল আমি কিছু করিনি। আমাকে ছেড়ে দিন। এভাবে কি করে যেতে দেবে? এখনো তো অনেক হিসেব নিকেশ বাকি। ভিডিও বানিয়েছিলে না? থু, আমার লজ্জা করছে তোমাকে মামা ডাকতে। তুমি তো
মামা আর ভাগ্নির সম্পর্কের মানেই বদলে দিয়েছো। ইন্সপেক্টর সাহেব, একে এমন শাস্তি দেবেন যাতে ও ভবিষ্যতে কখনো কোনো মেয়ের সাথে অন্যায় করলে ওর আত্মাও যেন কেঁপে ওঠে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখুন রেশমি ম্যাডাম, আপনাদের রক্ষা করা আর আপনাদের বিপদ থেকে বাঁচানো এটা যেমন আমাদের কর্তব্য, তেমনই এটা আমাদের দায়িত্ব। মা আমাকে ক্ষমা করে দে। অন্ধবিশ্বাসের জন্যে আমাদের হাতেই তোর জীবন শেষ হয়ে গেল। আমি তো আমার জীবনটাকে আবার নতুন করে শুরু করব। তুমি তোমারটা বুঝে নাও। অন্ধবিশ্বাস একটা সুন্দর সচ্ছল পরিবারকে শেষ করে দিয়েছিল। রেশমির মতো একজন প্রতিভাবান মেয়ে যে তার পরিবারকে এগিয়ে নিয়ে যাচ্ছিল, সেও এই জালে আটকা পড়ে। যদিও রেশমির বাবা দিলীপ এই সব কিছু ওই তান্ত্রিকের কথা মতো করেছে, কিন্তু এই সব কিছুর জন্য ওকে দোষী সাব্যস্ত করা যায় না। উনি নিজের বিবেক দিয়ে চিন্তা করতে পারতেন, তার বদলে একজন ভুল লোকের কথা বিশ্বাস করে নিজের মেয়ের ওপরে অত্যাচার করেছেন। আর তার থেকে জঘন্য ব্যাপার এটা ছিল যে দিলীপ তার নিজের স্ত্রী জানকীর সাথে মিলে এই সব কিছু নিজের স্বার্থের জন্য করেছিল। অন্ধবিশ্বাস আর স্বার্থ ওদের চোখ অন্ধ করে দিয়েছিল, আর ওরা নিজেদের ঘরেই আগুন লাগিয়ে দিয়েছিল। রেশমির ভুল এটা ছিল, যেদিন ওর সাথে প্রথমবার এই ঘটনাটা হলো তখন ও প্রতিবাদ করেনি। কষ্ট সহ্য করা আর চুপ থাকা এটা কোনো প্রশংসার ব্যাপার নয়, বরং অন্যায়কে বাহবা দেওয়া। অপরাধ যে কোনো জায়গায় যে কোনো সময় হতে পারে, সেই জন্য সতর্ক থাকুন, অ্যালার্ট থাকুন, আর ঠিক সময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন। এখন আমায় অনুমতি দিন। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।